সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। সেই সাথে এই প্যান্ডেমিক সিচুয়েশন করোনার মাঝে রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত ও অভিনন্দন। আজকে আমার আলোচিত বিষয় ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আর এই ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার বিষয়ের যে অধ্যায়টি আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সেই চ্যাপ্টারটা হচ্ছে অংশীদারি ব্যবসা। এই অংশীদারি ব্যবসায়ের আমরা কি কি আলোচনা করব পরবর্তীতে আমরা জানব। এ পর্যায়ে আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অংশীদারি ব্যবসা একটি প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন। অংশীদারদের মধ্যে বা কয়েকজন বন্ধু বা কয়েকজন পরিচিতদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই ব্যবসা সংগঠনটা গড়ে ওঠে। তো অংশীদারি ব্যবসা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা এই অংশীদারি অধ্যায়ে আমরা কি কি জিনিস জানতে পারবো বা কি কি বিষয় আমরা এতে শিখতে পারবো, সেই বিষয়গুলো আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মাঝে তুলে ধরছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। প্রথমে আমরা যে বিষয়টা জানতে পারবো, অংশীদারি ব্যবসা বলতে কি বুঝি বা অংশীদারি ব্যবসা কি, এবং এই অংশীদারি ব্যবসার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো, জানতে পারবো। দেন হচ্ছে অংশীদারি ব্যবসার সুবিধা ও অসুবিধাগুলো কি কি ও সীমাবদ্ধতা কি কি সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। অংশীদারি ব্যবসায় প্রকারভেদ বা অংশীদারি ব্যবসা কত প্রকার কি কি সেটা সম্পর্কে জানতে পারবো। দেন হচ্ছে অংশীদারি ব্যবসা চুক্তিনামা বা চুক্তিপত্রের নমুনা ও বিষয়বস্তু বর্ণনা করতে পারবো। দেন অংশীদারি ব্যবসার নিবন্ধন পদ্ধতি এবং নিবন্ধন না করার পরিণাম কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। দেন হচ্ছে অংশীদারদের ধরন ব্যাখ্যা করতে পারবো। দেন অংশীদারদের যোগ্যতা সম্পর্কে আমরা জানতে পারবো। অংশীদারি ব্যবসার বিলোপ সাধন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। দেন হচ্ছে বাংলাদেশ অংশীদারি ব্যবসার বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে আমরা বিশ্লেষণ বা বর্ণনা করতে পারবো। শিক্ষার্থীবৃন্দু, তাহলে চলো এবার আমরা জানার চেষ্টা করি অংশীদারি ব্যবসা কি। অংশীদারি ব্যবসা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসা বলে। আমরা জানি বাংলাদেশে বহাল আছে 1932 সালের অংশীদারি আইন। আর এই 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গ যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এই অংশীদারি ব্যবসায় তাহলে একটা প্রশ্ন থেকে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কতজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারি ব্যবসা গড়ে তুলবে। সো 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে যে সর্বনিম্ন অনুযায়ী ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে বা আমরা আগে প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে সাধারণ ব্যবসার ক্ষেত্রে। সাধারণ ব্যবসার ক্ষেত্রে কি? সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন অংশীদারি ব্যবসায় অংশীদার থাকতে পারবে। আর ব্যাংকিং ব্যবসাটা যদি অংশীদারি ব্যবসা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন অংশীদার থাকতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ফাইনালি যদি বা সর্বশেষ যদি অংশীদারি ব্যবসা কি সেটা বলতে চাই, তাহলে বলতে চাই যে পারস্পরিক চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যখন 2 বা তার অধিক ব্যক্তি এবং সর্বোচ্চ 20 জন ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসা বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার বা কি কি বৈশিষ্ট্য আছে। অংশীদারি ব্যবসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একাধিক সদস্য। আমরা কিছুক্ষণ আগেই জানলাম বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি
ব্যবসা আইন অনুযায়ী, সেখানে সর্বনিম্ন সদস্য 2 জন এবং সর্বোচ্চ সদস্য 20 জন। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন সদস্য থাকবে। তার মানে এক মালিকানা ব্যবসায়ের মতো নয়, এখানে 2 এর অধিক সর্বোচ্চ 20 জন অংশীদার থাকতে পারবে। দেন হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তি অংশীদার ব্যবসার মূল ভিত্তি। এই চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা গঠিত ও পরিচালিত হয়। চুক্তির আলোকে অংশীদারদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় তাকেই বলা হয় চুক্তিবদ্ধ সম্পর্ক। এরূপ সম্পর্কের আলোকেই এ ব্যবসা গঠিত ও পরিচালিত হয়ে থাকে। অংশীদারদের মধ্যে অন্য সম্পর্কও থাকতে পারে, তবে ব্যবসা পরিচালনায় সে সম্পর্ক মুখ্য বিবেচিত হবে না। ব্যবসার কাজে বা নিজেদের মধ্যকার সম্পর্ক রক্ষা বা দায় অধিকার প্রতিষ্ঠার কাজে চুক্তিবদ্ধ সম্পর্কই মুখ্য বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরূপ চুক্তি মৌখিক, লিখিত বা লিখিত ও নিবন্ধিত যে কোনো ধরনেরই হতে পারে। দেন হচ্ছে মূলধন সরবরাহ। এ ব্যবসার অংশীদারগণ চুক্তিতে বর্ণিত নিয়ম অনুযায়ী বা নিয়মাবলী অনুযায়ী মূলধন সরবরাহ করে থাকে। অবশ্য চুক্তিতে উল্লেখ থাকলে কেউ মূলধন বিনিয়োগ ছাড়াও অংশীদার হতে পারে। সেই অংশীদারকে বলা হয় নামমাত্র অংশীদার। প্রতিষ্ঠানের মালিকানা নির্ধারণের বেলায় অংশীদারদের সরবরাহকৃত মূলধন অনুযায়ী তা নির্ধারিত হয়ে থাকে। দেন হচ্ছে পরিচালনা। এই ব্যবসা সকল অংশীদার কর্তৃক বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত হতে পারে। অংশীদারি আইনের 1932 সালে অংশীদারি আইনের 4 ধারায়, অর্থাৎ ব্যবসার সকল সাধারণ অংশীদার যাদের দায় অসীম এরূপ ব্যবসায়ের পরিচালনায় অংশ নিতে পারে বা পারার অধিকারী তারা। সীমিত দায় সম্পন্ন কোনো অংশীদার অবশ্য এরূপ ব্যবসা পরিচালনায় অংশ নিতে পারে না। আর সীমিত দায় বলতে আমরা যেটা বুঝি, যার নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত দায় থাকে, সেটাকেই বলা হয় সীমিত দায়। দেন হচ্ছে লাভ ক্ষতি বন্টন। চুক্তি অনুযায়ী এক্ষেত্রে অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টিত হয়। চুক্তিপত্রে উল্লেখ নাই এমন কোন উপায়ে বা এমন কোন পদ্ধতিতে তাদের মধ্যে লাভ ক্ষতি বন্টন হবে না। অর্থাৎ চুক্তি হচ্ছে অংশীদার ব্যবসার মূল ভিত্তি, আর এই ভিত্তির উপরে যেভাবে মুনাফা বা লাভ ক্ষতি বন্টনের কথা উল্লেখ থাকবে সেভাবেই অংশীদারদের মধ্যে লাভ বা ক্ষতি বন্টিত হয়ে থাকবে বা করা হবে। দেন হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে এই ব্যবসা যেমন স্থাপিত হয়, তেমনি ব্যবসার সফলতার জন্য এরূপ আস্থা থাকা অনিবার্য বা আস্থা থাকা অপরিহার্য। এইরূপ আস্থা যদি না থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসার অংশীদারদের মধ্যে একটা বিরূপ সম্পর্ক তৈরি হয়, যা ব্যবসার জন্য ক্ষতিকর। আইন অনুযায়ী এর অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও সৎ বিশ্বাসের সম্পর্ক স্থাপিত হয়। দেন হচ্ছে পারস্পরিক প্রতিনিধিত্ব। আইন অনুযায়ী এই ব্যবসার অংশীদারদের মধ্যে পারস্পরিক প্রতিনিধিত্বের সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকে একে অন্যের প্রতিনিধি ও মুখ্য ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকে। ফলে ব্যবসার পক্ষে প্রত্যেকের কৃতকার্যের জন্য অপর অংশীদার দায়বদ্ধ হয়। তার মানে কি দাঁড়ালো, একজন অংশীদার যদি অন্য কোনো ব্যবসার সাথে চুক্তিবদ্ধ হয় আর এর ফলে যদি কোনো ক্ষতি বা কোনো লাভ হয়ে থাকে, তাহলে ক্ষতির জন্য যেমন প্রত্যেক অংশীদার দায়ী থাকবে, তেমনি লাভের জন্য প্রত্যেক অংশীদার ওই লাভটা বা ওই লাভের ফল ভোগ করে থাকবে। তবে ব্যবসার প্রকৃতির সাথে সম্পর্কিত নয় এমন লেনদেনে প্রতিনিধিত্বের বিধান প্রযোজ্য নয়। দেন হচ্ছে আইনগত সত্তার অনুপস্থিতি। এ ব্যবসা নিবন্ধিত হোক বা না হোক, এর কোনো আইনগত সত্তার সৃষ্টি হয় না। ফলে ব্যবসা নিজ নামে পরিচালিত ও পরিচিত হতে পারে না। তার মানে যেহেতু আইনগত কোনো ভিত্তি নাই, তাই ব্যবসা নিজ নামে কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না ও পরিচিত হতে পারে না। এর সকল লেনদেন ও চুক্তি অংশীদারদের সাথে ব্যক্তিগতভাবে সম্পাদন করা হয়েছে বলে ধরা হয়। দেন স্থায়িত্বের অনিশ্চয়তা। পৃথক আইনগত সত্তা না থাকায় এর ব্যবসায়ের স্থায়িত্বের বিষয়টি বিশেষভাবে অংশীদারদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে বা নির্ভরশীল।
এছাড়াও অংশীদারদের কারো মৃত্যু হলে বা ভুল বোঝাবুঝি ইত্যাদি নানা কারণে এরূপ ব্যবসায় বিলোপ সাধন বা বিলোপ করতে পারে। সো এই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল অংশীদার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমরা যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে অংশীদারি সংগঠন বা ব্যবসার সুবিধাগুলো কি কি। অর্থাৎ যখন অংশীদারগণ একত্রিত হয়ে অংশীদার ব্যবসা গঠন করে সেক্ষেত্রে তা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকে বা কি কি সুযোগ সুবিধা আছে সেটা সম্পর্কে আমরা এখন জানব। অংশীদার ব্যবসার প্রথম সুবিধা হচ্ছে সহজ গঠন। অর্থাৎ অংশীদারগণ অর্থাৎ কয়েকজন ব্যক্তি পারস্পরিক চুক্তির ভিত্তিতে একত্রিত হয়ে সহজেই ট্রেড লাইসেন্স অর্থাৎ ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এই ব্যবসাটা সহজেই গঠন করতে পারে। এই ব্যবসায় গঠন করতে তেমন আইনগত জটিলতা নেই বা এর থেকে আর কোনো বেশি কমপ্লেক্সিটি পোহাতে হয় না। তাই এই ব্যবসা গঠন করা খুবই সহজ এবং খুবই দ্রুত করা যায়। দেন হচ্ছে অধিক মূলধন। এক মালিকানা ব্যবসায় মালিক একজন থাকার কারণে মূলধনের স্বল্পতা থাকে, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মালিক যেহেতু অনেক অর্থাৎ সর্বোচ্চ 20 জন এবং সর্বনিম্ন 2 জন, সেই ক্ষেত্রে এক মালিকানা ব্যবসার থেকে বেশি মূলধন এই ব্যবসায় থাকে। আর প্রত্যেক অংশীদারগণ একটা নির্দিষ্ট হারে মূলধন সরবরাহ করে বিধায় এই ব্যবসায় অধিক মূলধন এর একটা ব্যবস্থা হয়ে থাকে। দেন হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা। এক্ষেত্রে সদস্য সংখ্যা একাধিক হয় দলবদ্ধ প্রচেষ্টার সুবিধা অর্জন করা যায়। সকল অংশীদারের স্বার্থ এক ও অভিন্ন হওয়ার কারণেই সকলে দলবদ্ধভাবে ব্যবসার সফলতার জন্য কাজ করে। বিভিন্ন যোগ্যতায় সমন্বয় ঘটায় ও দায়িত্ব ভাগ করে নেয়ার সুযোগে এক্ষেত্রে অনেক সময় ব্যবসায় উন্নয়ন সহজ হয়। দেন হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত। এরূপ ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল অংশীদারের মত প্রদানের সুযোগ থাকে। সাধারণ সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক নীতিমালা অনুসৃত হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সকলের ইতিবাচক মতের প্রয়োজন পড়ে। যেহেতু কয়েকজন অংশীদারের সমন্বয়ে এই অংশীদারি ব্যবসাটা গঠিত হয়, তাহলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে সম্মিলিতভাবে যে সিদ্ধান্তটা চূড়ান্ত হয় সেই সিদ্ধান্তটাকেই সকলে মানতে বাধ্য হয়। দেন হচ্ছে ঝুঁকি বন্টন। চুক্তিতে উল্লেখ লাভ ক্ষতি বন্টন হার অনুযায়ী, অন্যথায় সমান হারে বা মূলধন অনুপাতে ব্যবসায় যে কোনো প্রকার ক্ষতি বা লাভ অংশীদারদের মধ্যে বন্টিত হওয়ার কারণে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রেও বিনিয়োগ করা সহজ হয়। এতে ব্যবসার মুনাফা বৃদ্ধি পায়। অর্থাৎ চুক্তিতে উল্লেখিত পদ্ধতি অনুযায়ী বা অনুপাত অনুযায়ী বা মূলধনের অনুপাত অনুযায়ী বা চুক্তিতে উল্লেখ আছে যে অনুপাত, সেই অনুপাত অনুযায়ী ঝুঁকি ও মুনাফা বন্টন হয়ে থাকে অংশীদারদের মধ্যে। এটা একটা বড় সুবিধা। অর্থাৎ এই ক্ষেত্রে ঝুঁকিগুলো অংশীদারদের মধ্যে একটা নির্দিষ্ট হারে ভাগ হয়ে যায়, অর্থাৎ অসীম ঝুঁকি বহন করতে হয় না। দেন হচ্ছে আইনগত ঝামেলা মুক্ততা। এই ব্যবসাকে কোম্পানির ন্যায় বিভিন্ন বিষয়ে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না, ফলে আইনগত ঝামেলার বাইরে থেকে সহজে এরূপ ব্যবসা পরিচালনা করতে পারা যায় বা পরিচালনা করা যায়। দেন হচ্ছে অসীম দায়ের পরোক্ষ সুবিধা। দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে অসুবিধা তাকে অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকেই বলে অসীম দায়ের পরোক্ষ সুবিধা। ব্যবসায় অংশীদারদের দায় অসীম হওয়ার কারণে সকল অংশীদার অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসা পরিচালনার চেষ্টা করে, ফলে অপ্রয়োজনীয় ব্যয় সহ আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। তদুপরি তৃতীয় পক্ষ এরূপ দায়ের সুবাদের ধার বা ঋণ প্রদানে আগ্রহী থাকে। দেন হচ্ছে জনসংযোগ সুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যে সুযোগ অংশীদারি ব্যবসা সংগঠন বা অংশীদারি ব্যবসা পেয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে জনসংযোগ সুবিধা। অংশীদারদের প্রত্যেকেরই বিভিন্ন ক্ষেত্রে পরিচিতি, সুনাম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকার কারণে ব্যবসা অধিক জনসংযোগের সুবিধা পায়।
ফলে দ্রুত সুনাম অর্জন সম্ভব হয় ও কার্যক্ষেত্রে এর সুফল ভোগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উপরোক্ত আলোচনার বা এই যে আমি যে আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় বা বলতে পারি যে অংশীদারি ব্যবসা এমন কিছু সুবিধা বা এমন কিছু অ্যাডভান্টেজ বিদ্যমান, যার ফলে অনেকগুলো বাস্তব সুবিধা বা অসুবিধা থাকার পরও সকল সমাজে এরূপ ব্যবসার অস্তিত্ব বিশেষভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ একমালিকানা কিছু অসুবিধা থাকার ফলে অংশীদারি ব্যবসায়ের প্রচার বা জনপ্রিয়তা বেড়ে যায়। সেই কারণেই গতানুগতিক বা অংশীদার একমালিকানা ব্যবসার পাশাপাশি বা কোম্পানি ব্যবসার পাশাপাশি বা রাষ্ট্রীয় ব্যবসার পাশাপাশি বা সমবায় ব্যবসার পাশাপাশি অংশীদারি ব্যবসা সংগঠন এখনো টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো অংশীদারি সংগঠন বা ব্যবসার অসুবিধাগুলো কি কি বা কি কি অসুবিধার সম্মুখীন অংশীদারি ব্যবসা ফেস করে বা মুখোমুখি হয়, সেগুলো সম্পর্কে আমরা জানবো। অংশীদারি ব্যবসা আমরা এতক্ষণ জানলাম অংশীদারি ব্যবসা কিছু বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকে বা সুযোগ সুবিধা পায়, যার জন্য অংশীদারি ব্যবসা এখনো আজ অব্দি জনপ্রিয় সার্থকভাবে টিকে আছে। এখন এই অংশীদারি ব্যবসার বা প্রত্যেকটা জিনিসেরই কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন এই অংশীদারি ব্যবসার কি কি অসুবিধা আছে সেগুলো আমরা এখন জানবো। প্রথম অসুবিধা যেটা, সীমাহীন দায়। অর্থাৎ অংশীদারি ব্যবসায় যদি কোনো কারণে ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতির ভাগ প্রত্যেক সদস্য তাদের মুনাফা, অর্থাৎ তাদের যে চুক্তিতে উল্লেখ আছে সেই অনুপাতে ঝুঁকি ও মুনাফা গ্রহণ করে থাকে। আর এই ক্ষেত্রে প্রত্যেক সদস্যকে সীমাহীন দায় বহন করতে হয়। আইন অনুযায়ী এই ব্যবসায়ের অংশীদারদের দায় অসীম। অর্থাৎ ব্যবসায় বিনিয়োগকৃত মূলধনের বাইরে অংশীদারদের ব্যক্তিগত দায় জন্মে। কোনো দেউলিয়া অংশীদারের দায় অন্যদের বহন করতে হয়। কোনো পাওনাদার যে কোনো অংশীদারের বিরুদ্ধে মামলা করে তার পাওনা আদায় করতে পারে। এ কারণে সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তিরা এরূপ ব্যবসা গঠনে নিরুৎসাহ বোধ করে। দ্যাট মিনস কোনো সদস্য অর্থাৎ অংশীদারি ব্যবসায় কোনো একজন পার্টনার যদি কোনো কারণে অন্যায় করে থাকে বা কোনো কারণে যদি দেনা পাওনা পরিশোধের ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করে, তাহলে অন্যান্য পার্টনারদের সেই দায় প্রকাশ করতে বা সেই পাওনা পরিশোধ করতে বাধ্য থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে তাদেরকে অসীম বা সীমাহীন দায় বহন করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি যে বা আমরা একটা প্রবাদ জানি, যে প্রবাদে বলা হয় নানা মনির নানা মত। অর্থাৎ অংশীদারি ব্যবসায় যেহেতু অনেক সদস্য থাকে, অনেকগুলো ব্যক্তি সমন্বয়ে অংশীদারি ব্যবসা গঠিত হয়, এখানে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। এক একজনের সিদ্ধান্ত এক এক রকম হয়। সো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা খুবই ধীর গতির হয়ে থাকে। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এরকমটি হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব অন্যতম একটা অসুবিধা। দেন হচ্ছে পরিচালনার জটিলতা। আইন অনুযায়ী সকল অংশীদারই এই ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারে। ব্যবসা যখন সাধারণ মানে থাকে তখন অনেকে এই ব্যবসা পরিচালনায় তেমন আগ্রহ দেখায় না। কিন্তু ব্যবসা ভালো করলে অযোগ্য অংশীদারও এরূপ অধিকার প্রয়োগে অনেক সময় এগিয়ে আসে, যার কারণে পরিচালনায় জটিলতা দেখা দেয়। অর্থাৎ কে পরিচালনা করবে, কার কথা মতো ব্যবসা মানে অংশীদারি ব্যবসাটা চলবে, এই নিয়ে মত পার্থক্য দেখা দেয়। ফলে একটা পরিচালনায় জটিলতা দেখা দেয়। দেন হচ্ছে অদক্ষ ব্যবস্থাপনা। অংশীদারদের অনেকেই দায়িত্ব পালনে অনীহা, ক্ষেত্র বিশেষে অন্যদের অযাচিত হস্তক্ষেপ, তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, পরিচালনাগত জটিলতা ও ব্যবসা পরিচালনার জন্য ন্যায্য পারিশ্রমিকের অভাব ইত্যাদি কারণে এই ব্যবসায় ব্যবস্থাপনা প্রায়ই ক্রমশ অদক্ষ হচ্ছে বা হয়ে যাচ্ছে। যৌথ দায়িত্বের কারণে দায়িত্ব পালনে অনীহা, অন্যের উপর দায় চাপানোর প্রবণতা এক্ষেত্রে লক্ষণীয় বা ব্যাপকভাবে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে অসুবিধার সেটা হলো মূলধনের সীমাবদ্ধতা, সীমিত সদস্য সংখ্যা, মূলধন সংগ্রহের পদ্ধতিগত অসুবিধা, অংশীদারদের অসীম দায় ইত্যাদি কারণে প্রয়োজনীয় মুহূর্তে এই ব্যবসায় মূলধন সংগ্রহ করা যায় না।
যৌথ দায়িত্বের কারণে কেউ এককভাবে মূলধন সরবরাহে এগিয়ে আসে না। এ কারণে ঋণ গ্রহণে অসুবিধা হয়। তাই ব্যবসার সম্ভাবনা ভালো থাকলেও সেক্ষেত্রে অংশীদারদের মধ্যে কোম্পানি গঠনের আগ্রহ লক্ষ্য করা যায়। দেন হচ্ছে পারস্পরিক সৎবিশ্বাসের অভাব। কাম্যমানের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বা সৎবিশ্বাস না থাকলে এ ধরনের ব্যবসা পরিচালনা করা যায় না। আর অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক আহ সুসম্পর্কের ভিত্তিতে বা চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসা গড়ে উঠবে। আর এই ক্ষেত্রে যদি পারস্পরিক আস্থা ও বিশ্বাস না থাকে, তাহলে অংশীদারি ব্যবসার পরিচালনা বা অংশীদারি ব্যবসার লাভ 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 হয় না, অর্থাৎ ক্ষতির দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু বাস্তবে পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে নানা কারণে অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস হ্রাস পায়। স্বার্থের সংঘাত একবার দেখা দিলে অবিশ্বাস ভিতর থেকে অংশীদারদের মধ্যকার সম্পর্ককে নষ্ট বা নিঃশেষ করে দিতে থাকে। এতে ব্যবসা পরিচালনাতে শুধু সমস্যা হয় না, এর বিলোপ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। দেন হচ্ছে স্বাধীন সত্তার অভাব। স্বাধীন সত্তা বলতে মালিকদের সত্তা থেকে ব্যবসার সত্তা বা অস্তিত্বের ভিন্নতাকেও বোঝায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান ও মালিক ভিন্ন হবে, এইটাই মূলত স্বাধীন সত্তার মূল কথা। অর্থাৎ স্বাধীনভাবে ব্যবসার মতো পরিচালিত হবে, ব্যক্তির মতো পরিচালিত হবে। কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই অপশনটা নাই, অর্থাৎ স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারে না। দেন হচ্ছে মালিকানা হস্তান্তরের অসুবিধা। অংশীদাররা এরূপ ব্যবসায় মালিকানা অবাধে হস্তান্তর করতে পারে না। সকল অংশীদারের সম্মতিক্রমে সুবিধা মতো মালিকানা হস্তান্তর অনেক সময় বা সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। কারণ সবাই একই সাথে একই মত পোষণ করে না, এক একজন এক এক ধরনের মত প্রকাশ করে। ফলে মালিকানা হস্তান্তরে একটা জটিলতা দেখা দেয়। আইনগত অসুবিধার কারণে তৃতীয় পক্ষ এটা ক্রয় তেমন উৎসাহী হয় না। ফলে অবসর গ্রহণে ইচ্ছুক অংশীদারকে অনেক সময় অনেক বিড়ম্বনা পোহাতে হয়। দেন হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থায়িত্বের অনিশ্চয়তা বলতে আমরা যেটা বুঝি যে অংশীদারি ব্যবসায় কোনো স্থায়িত্বের নিশ্চয়তা নাই। তার মানে অংশীদারগণ যখন খুশি চাইলেই এই ব্যবসায় বিলোপ সাধন ঘটাতে পারে। এরূপ ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত প্রকৃতির। কেন? অংশীদারদের মৃত্যু মৃত্যু মস্তিষ্ক বিকৃতি, দেউলিয়াত্ব, পারস্পরিক বিরোধ বা অন্য যে কোনো কারণেই এর বিলোপ ঘটতে পারে। ফলে এরূপ ব্যবসা কখনোই জন আস্থা অর্জন করতে পারে না বা বিশ্বাস অর্জন করতে পারে না। অংশীদার, পাওনাদার সহ সংশ্লিষ্টদের মনে এরূপ ভীতি ব্যবসায়ের স্বাভাবিক অগ্রগতি অর্জনকে বাধাগ্রস্ত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যে পয়েন্টগুলো বা যে বিষয়গুলো তোমাদের মাঝে তুলে ধরলাম, সেই বিষয়গুলো ছিল অংশীদার ব্যবসা সংগঠন বা ব্যবসার অসুবিধা, মূল বা মেইন অসুবিধাগুলো। এখন যদি আমরা বলি যে এরূপ সংগঠনের এমন কিছু অসুবিধা বিদ্যমান যে কারণে বৃহদায়তন ভাবে একে গঠন ও পরিচালনা করা সম্ভব হয় না বা যায় না। এরূপ অসুবিধা বা সীমাবদ্ধতার কারণেই পরবর্তীতে সকল সমাজে কোম্পানি সংগঠন ব্যাপকভাবে বিকশিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি তোমাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।